We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। আগে শুনতাম বিভিন্ন ইসলামিক দেশের মোল্লারা ফতোয়া দিত, এমনকি তাদের নিজেদের দেশে রাষ্ট্রপ্রধানদেরও জানিয়ে দিত কি করা যাবে, কি করতে হবে আর কি করা যাবে না। এখন সেই গুরু দায়িত্বটা কাঁধে নিয়েছেন আমেরিকার জোকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম মার্কিন কংগ্রেসে বিল পেশ করেছিলেন আগেই। মঙ্গলবার সেই বিলকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বিলে বলা হয়েছে, আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখে তবে সংশ্লিষ্ট দেশ থেকে আমদানি করা পণ্যে 500% শুল্ক বসানো হবে। এই শুল্ককে ট্রাম্প প্রশাসন এক ধরনের অর্থনৈতিক বাংকার বাস্টার বলেই দেখাচ্ছে। মানে এই শুল্ক বসালে ভারত, চীনের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। লক্ষ্য একটাই, যেসব দেশ রাশিয়ার কাছ থেকে অনেক সস্তায় তেল কিনছে তাদের উপর এত বেশি শুল্ক বসানো হবে যাতে তারা আর রাশিয়ার থেকে তেল না কেনে। আর তাতে পুতিনের যুদ্ধ চালানোর খরচ উঠে যাবে না, অর্থনীতি ভেঙে পড়বে। এই হলো যুক্তি। ভারত আর চীন মিলে রাশিয়া থেকে যে পরিমাণ তেল কেনে সেটা মোট রাশিয়ান তেল রফতানির প্রায় 70%। এই তেল বিক্রির টাকাই এখন রাশিয়ার যুদ্ধ চালানোর বড় উৎস। তাই আমেরিকা যদি ঠিক করে রাশিয়া থেকে তেল কেনা দেশের ওপরে 500% শুল্ক বসাবে, তাহলে সবচেয়ে বড় ধাক্কা খাবে চীন আর ভারত। এই সিদ্ধান্ত বাস্তবে নিলে চীন আর ভারতের অর্থনীতিতে ভয়ঙ্কর প্রভাব পড়বে, কারণ দুটো দেশই সস্তার দামে রাশিয়ার থেকে অপরিশোধিত কাঁচা তেল কিনে নিজেদের জ্বালানির খরচ বাঁচাচ্ছে। শুধু ভারত 2024 সালে এই তেলের জন্য প্রায় $7 বিলিয়ন বাঁচিয়েছে। এখন যদি 500% শুল্ক বসে তাহলে ওই সুবিধা আর থাকবে না। ভারতের ক্ষেত্রে ব্যাপারটা আরো জটিল, কারণ শুধু তেল না, আমেরিকায় ভারতের যেসব পণ্য রফতানি হয় যেমন ওষুধ 12%, কাপড় চোপড় 15% আর রত্ন গয়না 10%, সবকিছুই ধাক্কা খাবে। এপ্রিল থেকে জুলাই 2025-এর মধ্যে একা আমেরিকাতেই ভারতের রফতানি প্রায় $37.7 বিলিয়ন। এই শুল্কের জেরে সেই পুরো টাকাটাই ঝুঁকিতে পড়ে যাবে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে এই শুল্ক ভারতের আমদানি খরচ 8 থেকে 10% বাড়িয়ে দিতে পারে। এখনই যখন মূল্যবৃদ্ধির হার 6% ছুঁই করছে, তখন এটা ভারতের ওপর একেবারে বাড়তি চাপ। এই সময়টাই আবার ভারত আমেরিকার সম্পর্কের জন্য বেশ সংবেদনশীল। দুদেশের মধ্যে একটা বড় বাণিজ্য চুক্তি হতে চলেছে, কিন্তু কিছু কৃষি বিষয় নিয়ে মতভেদ হওয়ায় সেটা আটকে আছে। এখন এ ধরনের শুল্ক দিলে সেটা শুধু ব্যবসার ক্ষতি করবে না, কূটনৈতিক সম্পর্কেও টান পড়বে। ভারত কিভাবে দেখবে জানা নেই, কিন্তু চীন এই শুল্ক চাপানোকে নিজেদের স্বাধীন বাণিজ্য সিদ্ধান্তের ওপর একরকম শাস্তি হিসেবেই দেখছে। তারা সাফ জানিয়ে দিয়েছে এ ধরনের নিষেধাজ্ঞা চাপানো হলে তারাও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। প্রথম পদক্ষেপ আমেরিকার পণ্যে পাল্টা শুল্ক বসানো। চীন আগেও ট্রাম্পের আমলে আমেরিকান সয়াবিন, গাড়ি, উইস্কি ও কৃষিজ পণ্যে পাল্টা শুল্ক বসিয়েছিল। এবারও তারা আমেরিকার কিছু নির্দিষ্ট রফতানির ওপর 100% বা তার বেশি শুল্ক চাপাতে পারে। এতে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার কৃষকরা, কারণ চীন হলো বৃহত্তম সয়াবিন আমদানিকারক দেশ। ক্ষতিগ্রস্ত হবে গাড়ি নির্মাতা সংস্থা বা যারা বিক্রি করে হাই ভ্যালু লাক্সারি গুডস, উচ্চ মূল্যের বিলাসদ্রব্য যেমন আইফোন, ল্যাপটপ, মদ ইত্যাদি। দ্বিতীয় পদক্ষেপ আমেরিকান সংস্থার ওপর নিয়ন্ত্রণ কঠোর করা। চীন সরকার চাইলে অ্যাপল, টেসলা, কোয়ালকমের মতো বড় বড় মার্কিন কোম্পানির ওপর কর বাড়াতে পারে, উৎপাদন লাইসেন্স কড়াকড়ি করতে পারে, নতুন বিনিয়োগে বাধা দিতে পারে, তথ্য নিরাপত্তা ও সাইবার আইন প্রয়োগ করে মার্কিন সংস্থাকে চাপে ফেলতে পারে। আসছি পরবর্তী আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে।
3 নম্বর পদক্ষেপ হিসেবে চীন বিপুল মার্কিন বন্ড বিক্রি করে দিতে পারে। চীনের হাতে $800 বিলিয়ন বেশি মার্কিন ট্রেজারি বন্ড আছে। চীন যদি এর কিছু অংশ বিক্রি করে দেয়, ডলার দুর্বল হবে, মার্কিন ঋণের ওপর সুদের হার বেড়ে যাবে, বিশ্ববাজারে অস্থিরতা বাড়বে, তবে চীন নিজেও এতে ক্ষতিগ্রস্ত হবে। তাই এটা শেষ অস্ত্র হিসেবে রেখে দিতে পারে। 4 নম্বর পদক্ষেপ নিজস্ব কারেন্সি ব্যবহার বাড়ানো। চীন চাইছে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহার বাড়াতে। ভারতের সঙ্গেও চীন দ্বিপাক্ষিক বাণিজ্যে ইউয়ান ব্যবহারের কথা বলেছে। ব্রিক্স দেশগুলোকে সঙ্গে নিয়ে ডলারের আধিপত্য কমাতে চেষ্টা করছে। 5 নম্বর পদক্ষেপ হিসেবে জোর দিতেই পারে বিকল্প বাণিজ্য জোট গঠন আর তাকে শক্তিশালী করে তুলতে। চীন ইতিমধ্যেই অনেক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির নেতৃত্বে রয়েছে। RCEP, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, ভারত, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া আছে, আমেরিকা নেই। ব্রিক্স প্লাস কে জোরদার করার কাজ শুরু করেছে। আর BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তো চলছেই। চীন চাইছে মার্কিন নিয়ন্ত্রিত WTO বা IMF এর বাইরে একটা আলাদা বিশ্ব অর্থনৈতিক গোষ্ঠী তৈরি করতে। সব মিলিয়ে ভারত যেখানে চুপ করে বসে আছে, সেখানে চীন কিন্তু মুখোমুখি লড়াইয়ের কথা জানিয়ে রেখেছে। ভারত এই সময় মাথা তুলে স্বাধীনভাবে দাঁড়াতে পারত, কিন্তু আমাদের দেশের বিদেশমন্ত্রীকে দেখুন, এত বড় বড় কথা বলার পরে কোয়াড সম্মেলনে গিয়ে উগ্রপন্থা, বিপদ ইত্যাদি যাবতীয় কথা বলার মধ্যে একবারের জন্য পাকিস্তানের নামটা পর্যন্ত করে উঠতে পারলেন না। আমরা আগেই বলেছিলাম, জুলাই মাস মোদিজির জন্য খুব সুবিধের হবে না। আমেরিকার সঙ্গে ট্রেড ডিলের আগেই, বাণিজ্য চুক্তির আগেই আমেরিকা জানিয়ে দিল রাশিয়া থেকে সস্তায় তেল কেনা যাবে না, কিনলে 500% শুল্ক বসবে। ভারতের কারোর মুখে এখনো এ নিয়ে কোনো কথাই নেই। কোয়াড সম্মেলনে বিদেশমন্ত্রী জয়শঙ্কর এ নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু তার চেয়েও বড় সমস্যা হলো, মোদিজি দিন আটেকের জন্য বিদেশে বেড়াতে গেছেন, আর সেই বেড়ানোর মধ্যেখানে তাকে যেতে হবে ব্রিক্স সম্মেলনে। সেখানে চীন থাকবে, ব্রাজিল থাকবে, রাশিয়া থাকবে, সাউথ আফ্রিকা থাকবে, ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব আসবে, আমেরিকার এই ফতোয়া নিয়ে কথা হবে। কিসের অভিনয় করবেন মোদিজি সেখানে? বোবার, মৌনি বাবার? এবং মাথায় রাখুন, ফিরেই সংসদে আসতে হবে। সেখানে এক শশী থারুর দিয়ে বিরোধীদের আক্রমণ সামলানো যাবে না। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। ইস্যু কি শুধু ট্রাম্পের ফতোয়া? ব্রিক্সে মোদিজি তুলতে পারবেন পাকিস্তানের কথা, পাকিস্তানে মুনির আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যাহ্নভোজের কথা? ডোনাল্ড ট্রাম্প বারবার চেষ্টা করেই চলেছেন যেন কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে একমাত্র তিনি মধ্যস্থতা করতে পারেন। কাশ্মীর যেহেতু দুদেশের মধ্যে শত্রুতার মূল কারণ। ট্রাম্প ভাবছেন এখানে শান্তি আনতে পারলে সেটাই হবে বড় সফলতা। পাকিস্তান বরাবরই চাইতো যে কাশ্মীর নিয়ে বাইরের দেশগুলো কথা বলুক, হস্তক্ষেপ করুক। তাই ট্রাম্পের এই আগ্রহে পাকিস্তান খুব খুশি, কারণ ওরা এটাকে নিজেদের দাবিকে সামনে নিয়ে যাওয়ার একটা সুযোগ। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ট্রাম্পের মুখের ওপরে জানিয়ে দিতে পারবেন কাশ্মীর ইস্যু একেবারে দ্বিপাক্ষিক, এতে কোনো মধ্যস্থতা চলবে না, এবং ভারত কখনোই এই বিষয়ে কারোর মধ্যস্থতা মেনে নেবে না? এর পেছনে ট্রাম্পের রাজনীতিটাও পরিষ্কার। ভারতকে পাশ কাটিয়ে যদি পাকিস্তানকে বেশি গুরুত্ব দেওয়া হয়, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বিরুদ্ধে জোট গঠনের পরিকল্পনা জোরদার হবে, বা হতে পারে বলে মনে করছেন ট্রাম্প সাহেব। হেঁ করে জড়িয়ে ধরে যে কূটনীতি হয় না, সেটা মোদিজি আপাতত হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কিন্তু তার সম্ভবত অন্য বাধ্যবাধকতাও রয়েছে। তিনি মুখেই বলেন ইন্ডিয়া ফার্স্ট, আসলে তো তা আদানি আম্বানি ফার্স্ট। কাজেই ট্রাম্প সাহেবের ফতোয়ার সামনে দাঁড়িয়ে চীন যেভাবে রুখে দাঁড়ালো, সেই জোর তিনি দেখাতে পারবেন না। কিন্তু তিনি আমেরিকার ছাতার ছায়াও হারাবেন, রাশিয়ার তেলও হারাবেন, পাকিস্তান চীনকে আরো সুবিধে করে দেবেন, যার ফল দেশের মানুষকে ভোগ করতে হবে। ট্রাম্পের ফতোয়া উত্তর কোরিয়া মানেনি, দিব্যি আছে। চীন বা রাশিয়ার ফতোয়া মানার প্রশ্নই নেই। কানাডা কবেই বলে দিয়েছে নিজের চরকায় তেল দিন। কলম্বিয়া, মেক্সিকো পর্যন্ত রুখে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকা সমেত দুনিয়ার একগুচ্ছ দেশ ইসরায়েল ট্রাম্পের সখা নেতানিয়াহুকে ওয়ার ক্রিমিনাল বলে ঘোষণা করে দিয়েছে। ইরান হুমকি দিচ্ছে,
দেশের মধ্যে নিউ ইয়র্কের হবু মেয়র জোরাম মামদানি নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেফতার করবে বলে জানিয়েছেন। ট্রাম্পের জনপ্রিয়তা হুহু করে পড়ছে দেশে এবং বিদেশে। সেই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী সেই ফতোয়ার বিরুদ্ধে একটা কথাও বলতে পারছেন না। দেশবাসী লজ্জিত। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens